আমরা খুবই হতাশ, কারণ এই গ্রুপগুলোতে আবার সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সরাসরি ভিসি এখানে যুক্ত আছে, কিন্তু আমি চিনতাম না ওনাকে এবং আমাদের শিক্ষকরাও চিনতেন না। সো সেই জায়গা থেকে ওনার মতো একজন শিক্ষক যিনি কোনো ধরনের কোনো লড়াই চেনেন না, তিনি কিভাবে ভিসি হলেন, সেটা খুবই হতাশাজনক বিষয়, খুবই আশ্চর্যের বিষয়। কেচুর মতো জীবনযাপন করতেই আমাকে হলে উঠতে হয় একটা সিটের জন্য। সো সেই জায়গা থেকে প্রথম বর্ষ থেকে বৈধ সিটের জন্য আমার দীর্ঘ কাজ। আওয়ামী লীগের আমলে খুব কঠিন পরিস্থিতিতে একা বা দুইজন তিনজন নিয়ে আমি দাঁড়িয়েছি। সো সেই জায়গা থেকে প্রথমে আমি যদি এখানে আসতে পারি, তাহলে আমি অবশ্যই প্রথম বর্ষ থেকে বৈধ সিট নিশ্চিত করব। 2 ধাপে, একটা শর্ট টার্ম সলিউশন, একটা লং টার্ম সলিউশন। পরিস্থিতিটা আসলে কেমন দেখতেছেন? পরিস্থিতি আসলে খুব বেশি আমার ভালো লাগছে না, কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাস কিভাবে গণতান্ত্রিক করা যায় সেটা নিয়ে আমরা বেশ প্রস্তাবনা দিয়ে আসতেছিলাম। প্রায় 30টা মতো মিটিং করলাম আমরা প্রশাসনের সাথে। প্রায় প্রত্যেকটা মিটিংয়ে আমরা বললাম, দেখেন এই যে ছাত্রটি যারা হামলায় ছিল তাদেরকে বিচারের আওতায় আনেন। আপনারা তো একজন টিচার একটা লেখা লিখছিল, ওটা নিয়েও আপনারা মামলা দিছিলেন, এদেরকেও মামলা দেন, বহিষ্কার করেন এবং রিকনসিলিয়েশনের মধ্যে নিয়ে আসেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই ভূমিকাটা রাখা হয় নাই। আমরা এবং দেখতে পেয়েছি আমরা যারা পলিটিক্যাল নেতা আছি এখানে বা স্টুডেন্ট লিডার আছি, আমাদেরকে কিভাবে নিষিদ্ধ করে রাখা যায় সেই প্রচেষ্টা কিন্তু দিনের পর দিন চলছে। তো নিষিদ্ধ করতে গিয়ে দেখলাম আমরা তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটলো, এখানে সাম্য হত্যাকাণ্ড ঘটলো, এখানে হলে মব করা হলো, এখানে মোটিভ পোড়ানো হলো এবং গৃহস্তম্ভ মোছা হলো। একটারও কিন্তু কোনো রকমের ব্যাখ্যা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাই নাই। তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা 2019 সালে, আমি নিজেও একজন ক্যান্ডিডেট ছিলাম, তখন আমরা ছাত্রদলকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া বা না দেয়া নিয়ে লেভেল প্লেইং ফিল্ডকে বিচার করতাম। কিন্তু এইবার অনলাইনে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। দেখেন, অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপ আছে, এই গ্রুপ শিক্ষার্থী সংসদ, এই শিক্ষার্থী সংসদ দিয়ে নিয়মিত প্রপাগান্ডা, স্লাট শেমিং, অনলাইন হ্যারাসমেন্টের ঘটনা ঘটেই যাচ্ছে এবং সে পুরুষ হলে তাকে কিভাবে হেনস্থা করা যায়, প্রার্থীদের বাতিলের করা যায়, সেটা কিন্তু তারা করে যাচ্ছে দিনের পর দিন। সো এই বিষয়গুলোতে আমরা খুবই হতাশ, কারণ এই গ্রুপগুলোতে আবার সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সরাসরি ভিসি এখানে যুক্ত আছে। আপনি যখন এখানে আছেন, আপনি তো একজন ব্যক্তি না, আপনি একজন শিক্ষক না, আপনি তো সরাসরি প্রশাসনিক ব্যক্তি। আপনি যখন আছেন তার একটা অফিসিয়াল, তাই অফিসিয়াল হলে তো অফিসিয়ালভাবে আপনাকে চালাতে হবে। কিন্তু সেখানে কিভাবে এরকম প্রপাগান্ডা ছড়ানো হয়, স্লাট শেমিং করানো হয়, সো সেটা নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম। একটাও কিন্তু তারা সমাধান করে নাই এবং ওই গ্রুপগুলো এখনো পর্যন্ত চলমান আছে। যে গ্রুপ দিয়ে একজন ভিসি নিয়োগ হন, হ্যাঁ, তো ওই গ্রুপ তো আসলে এমনি নাই হয়ে যাবে না, এটা একটা বিষয়। এবং দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়াজ স্যারকে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এই ভিসি স্যারকে কিন্তু আমরা চিন্তামই না। আমি একজন অ্যাক্টিভিস্ট, আমি 18 সাল থেকে আমি রাজপথে আছি, আমি অ্যাক্টিভিজম করে যাচ্ছি, কিন্তু আমি চিনতাম না ওনাকে এবং আমাদের শিক্ষকরাও চিনতেন না। সো সেই জায়গা থেকে ওনার মতো একজন শিক্ষক যিনি কোনো ধরনের কোনো লড়াই চেনেন না, তিনি কিভাবে ভিসি হলেন, সেটা খুবই হতাশাজনক বিষয়, খুবই আশ্চর্যের বিষয়। আমি এখনো পর্যন্ত প্রশ্নের উত্তর খুঁজে পাই না, তবে এটুকু খুঁজে পাই, কোনো না কোনো দলের এফিলিয়েশন আছে। এবং আমরা দেখতে পেয়েছিলাম প্রথম যাকে ভিসি নিয়োগ দেওয়া হচ্ছিল, ওয়াহিদুজ্জামান স্যার, তিনি একটা সংগঠনের সাথে যুক্ত এবং সেটা আমরা সবাই জানি। এবং সেই জায়গা থেকে আমরা বললাম, দেখেন, পলিটিক্যাল এখানে কাউকে নিয়োগ দিয়েন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অন্তর্বর্তীকালীন ভিসি হবে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের, যেহেতু উনি অভিভাবক হবেন, আমাদের সবার ভোট দিয়ে কিন্তু নির্বাচিত হবেন আমাদের ভিসি। কিন্তু তা হলো না। কি করা হলো? একটা অনলাইনে ভোট করা হলো, ভোটের মাধ্যমে ওনার নাম মন্ত্রণালয়ের টেবিলে বসানো হলো এবং তাকে ভিসি বানানো হলো। এবং আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত কি ঘটে যাচ্ছে, মবের উপর মব। আমরা এখনো পর্যন্ত হলে প্রচারণা চালাতে গিয়েও বিভিন্ন দলকে নিপীড়িত হতে হয়েছে। সো সেই জায়গা থেকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং দেখা যাচ্ছে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু তৈরি হয়েছে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে আবার দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে প্রশাসনের উচিত কি ছিল, প্রত্যেকটা শিক্ষার্থী যেন, প্রত্যেকটা ভোটার যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা করা, সেটা রোডম্যাপ প্রকাশ করা। কিভাবে আপনি নরসিংদী থেকে প্রত্যেকটা শিক্ষার্থীকে নিয়ে আসবেন, কুমিল্লা থেকে প্রত্যেকটা শিক্ষার্থীকে কিভাবে নিয়ে আসবেন, গাজীপুর বা সাভার থেকে কিভাবে নিয়ে আসবেন, সেই রোডম্যাপটা আপনি এখনো পর্যন্ত দিচ্ছেন না। আপনিও তো এবার এই এজিএস পদে দাঁড়াচ্ছেন, তো আপনি যদি নির্বাচিত হন তাহলে এই ক্যাম্পাস আসলে কি পাবে? দেখেন, আমি প্রথম বর্ষের শুরু থেকে আমি অ্যাক্টিভিজমে আসি। আমার অ্যাক্টিভিজম শুরু হয় ডাকসু আন্দোলনের লাস্ট ফেজে অংশগ্রহণ করার মাধ্যমে। ডাকসুদে হারামজাদা প্রতিদিন সকালে আমি দেখতে পেতাম, ওটাতেই আমি উদ্বুদ্ধ ছিলাম। নিপীড়ন বিরোধী আন্দোলনে আমি যুক্ত ছিলাম, কোটা আন্দোলন থেকে শুরু করে নিরাপদ সড়ক আন্দোলন, এমন কোনো আন্দোলনে আমি যুক্ত ছিলাম না। এবং আমার প্রধান কাজ ছিল প্রথম বর্ষ থেকে বৈধ সিট নিশ্চিত করা। সো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তখন কিন্তু তাকে মাথা বিকিয়ে দিয়ে হলে উঠতে হয়। আমাকে বিকিয়ে দিয়ে, আমি বিক্রি করে কেচুর মতো জীবনযাপন করতেই আমাকে হলে উঠতে হয় একটা সিটের জন্য। সো সেই জায়গা থেকে প্রথম বর্ষ থেকে বৈধ সিটের জন্য আমার দীর্ঘ কাজ। আওয়ামী লীগের আমলে খুব কঠিন পরিস্থিতিতে একা বা দুইজন তিনজন নিয়ে আমি দাঁড়িয়েছি। সো সেই জায়গা থেকে আমি
প্রথমে আমি যদি এখানে আসতে পারি, তাহলে আমি অবশ্যই প্রথম বর্ষ থেকে বৈধ সিট নিশ্চিত করব। 2 ধাপে, একটা শর্ট টার্ম সলিউশন একটা লং টার্ম সলিউশন। শর্ট টার্ম সলিউশন কীরকম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেক মেস আছে, আমি নিজেও মেসে থাকি, মেস ভবনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক তত্ত্বাবধানে নিয়ে আসা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীকে আমরা প্রশাসনিক তত্ত্বাবধানে নিয়ে আসতে পারতেছি না তাদেরকে আবাসন বৃত্তির মাধ্যমে নিয়ে আসা, অর্থাৎ তার একটা সিট নিশ্চিত করা ঢাকায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে। এর বাইরে পূর্ণাঙ্গ একটা হল নির্মাণের জন্য প্রশাসনের পক্ষ থেকে রোড ম্যাপ আদায় করে নেওয়া। অলরেডি আমাদের বাজেট আছে, কিন্তু এখনো পর্যন্ত হল নির্মাণের কোনো রোড ম্যাপ আমরা দেখতে পাচ্ছি না। সো সেই জায়গা থেকে আমি যদি নির্বাচিত হই, দ্রুততম সময়ে রোড ম্যাপ প্রকাশ করতে আমি প্রশাসনকে আমি প্রেশার দিতে পারবো। এর বাইরে খাবারের মান খুবই খারাপ, 1800 ক্যালোরি শিক্ষার্থীরা পায়, 2200 ক্যালোরি দারিদ্র্য সীমার নিচে যারা বাস করে তাদের ক্যালোরি। সো সেই জায়গা থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলের ক্যান্টিনকে প্রশাসনিক তত্ত্বাবধানে নিয়ে এসে ভর্তুকি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে পুষ্টিমান নিশ্চিত করব, ক্যালোরি নিশ্চিত করব, এবং অ্যাডভাইজারি কমিটি গঠন করা হবে খাবারের মান নিয়ন্ত্রণ করার জন্য। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুব জবাবদিহিতার ঊর্ধ্বে থাকেন, সো শিক্ষকদেরকে মূল্যায়ন করার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাস রুট মাত্র 5টা পর্যন্ত চালু থাকে, সো সেই জায়গা থেকে বাস সার্ভিস 8টা থেকে 9টা পর্যন্ত চালু রাখার ব্যবস্থা করবে। এবং রোড অনেক সংকট রয়েছে, অনেক রোডে দেখা যায় আমি মগবাজার যাচ্ছি বা মালিবাগে যাচ্ছি, কোনো বাস নাই। সো সেই জায়গা থেকে বাসের রোড বৃদ্ধি করা, সেটা নিয়ে আমি কাজ করব।